আমি আমার বিয়ের রাতে আমার প্রতিবন্ধী স্বামীকে বিছানায় নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা পড়ে গেলাম, আর তখনই বুঝতে পারলাম সে এমন এক সত্য লুকিয়ে রেখেছিল যা তার সম্পর্কে আমার সমস্ত বিশ্বাস বদলে দেবে। আমার নাম জ্যোতি, আর আমার বয়স 24 বছর। শৈশব থেকেই আমি আমার সৎ মা রাশেদা বেগম, যিনি একজন শীতল ও ব্যবহারিক মহিলা, তার সাথেই বাস করছিলাম। তিনি সব সময় আমাকে একই কথা বলতেন, কখনো গরিব ছেলেকে বিয়ে করো না জ্যোতি, তোমার ভালোবাসার দরকার নেই, তোমার দরকার একটা স্থিতিশীল আরামদায়ক জীবন। আমি ভাবতাম তিনি শুধু কষ্টের সাঁচে গড়া একজন নারী, তিনি তার নিজের মতো করে আমাকে রক্ষা করতে চাইছেন, যতক্ষণ না তিনি আমাকে একজন প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করতে বাধ্য করলেন। তার নাম মিস্টার ইয়াসিন, চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী ও ধনী পরিবারের একজন ছেলে। 5 বছর আগে সে এক ভয়ানক গাড়ির দুর্ঘটনায় পতিত হয়েছিল, যার ফলে কোমর থেকে নিচে পঙ্গু হয়ে গিয়েছে। তারপর থেকে সে জনসমুখে খুব কমই আসে, একাকিত্বের মধ্যে বসবাস করে। গুজব ছিল মিস্টার ইয়াসিন ঠান্ডা মেজাজের, সহজে রেগে যায় না এবং নারীদের ঘৃণা করে। কিন্তু আমার সৎ মা এসবের কোনো তোয়াক্কা করতেন না। আমার বাবা কামরুল হাসান ঋণের চাপে ভেঙে পড়ছিল, আর তিনি এই বিয়েকেই একমাত্র মুক্তির পথ হিসেবে দেখছিলেন। যদি তুমি মিস্টার ইয়াসিনকে বিয়ে করো, তাহলে ব্যাংক আর এই বাড়িটা দাবি করবে না, তিনি বললেন। প্লিজ জ্যোতি, পরিবারের জন্য এটা করো। আমি ঠোঁট কামড়ে ধরে হ্যাঁ বললাম, কিন্তু অন্তরে আমি জীবনে কখনো এত অপমানিত বোধ করিনি। বিয়েটি চট্টগ্রাম শহরের এক বিশাল মালহোত্রা হাবেলি তুল্য প্রসাদে অনুষ্ঠিত হয়, যেখানে গাঁদা ফুলের মালা আর জ্বলন্ত তেলের প্রদীপ দিয়ে সাজানো ছিল। উজ্জ্বল রেশমের শাড়ি পরা অতিথিরা উঠোন ভরে ফেলছিলেন, আর বাতাসের প্রতিধ্বনিত হচ্ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর। আমি পরেছিলাম সোনালী সূচিকর্মে সজ্জিত ভারী লাল বধূর শাড়ি, তবু আমার হৃদয় সম্পূর্ণ ফাঁকা অনুভব করছিল। আমার বর হুইল চেয়ারে বসেছিলেন, তার মুখ পাথরের মতো অটল। তিনি হাসলেন না, তিনি কথা বললেন না, কিন্তু তার চোখ গভীর এবং অগম্য, পুরো সময় আমাকে অনুসরণ করছিল। সেই রাত আমি উদ্বিগ্নভাবে শয়নকক্ষে ঢুকলাম। সে তখনই হুইল চেয়ারে বসেছিল, তেলের বাতির মৃদু আলো তার তীক্ষ্ণ সুন্দর মুখে ছায়া ফেলে দিচ্ছিল। আমি তোমাকে বিছানায় উঠতে সাহায্য করব, আমি ফিস ফিস করে বললাম। আমার গলা কেঁপে যাচ্ছিল। সে ঠোঁট দুটো হালকা করে চেপে ধরলো। তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। আমি এক ধাপ পিছনে সরে এলাম, কিন্তু পরের মুহূর্তে দেখলাম সে ভারসাম্য হারিয়ে ফেললো। স্বতঃস্ফূর্তভাবে আমি তাকে ধরতে ছুটে এগিয়ে গেলাম, সাবধান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা দুজনে এক ভারী শব্দ করে মেঝেতে পড়ে গেলাম। সেই শব্দ নীরব শব্দ প্রতিধ্বনিত হলো। আমি তার উপর পড়ে গেলাম, লজ্জায় আমার মুখ জ্বলে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমি এমন কিছু উপলব্ধি করলাম যা আমাকে সম্পূর্ণ হতবাক করে দিল। মেঝেতে পড়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড যেন সময় থমকে ছিল। আমার বুকের ভিতর দুকপুক শব্দটা এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল পুরো ঘর শুনতে পাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে আমি যে বিষয়টা অনুভব করলাম সেটাই আমাকে স্তব্ধ করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে আমাকে শক্ত করে ধরে রেখেছে। এটা কোনো অসহায় ভারসাম্য হারানো মানুষের প্রতিক্রিয়া ছিল না, বরং তার হাতের চাপ ছিল ধীর, নিয়ন্ত্রিত, এমনকি সচেতন। আমি ধীরে ধীরে মাথা তুললাম। তার চোখের দিকে তাকাতেই বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ওই চোখে অসহায়ত্বের কোনো ছাপ ছিল না, বরং সেখানে ছিল তীক্ষ্ণ, সতর্ক এবং যেন অনেক কিছু লুকিয়ে রাখা এক গভীরতা। আমি তাড়াতাড়ি সরে যেতে চাইলাম, কিন্তু সে আমার কবজিটা ধরে ফেললো। একটু দাঁড়াও, সে নিচু গলায় বলল। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে এক ধরনের দৃঢ়তা ছিল যা আমার শরীরের রক্ত প্রবাহ যেন থামিয়ে দিল। তুমি ঠিক আছো? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার কি মনে হয় আমি একদমই অসহায়? প্রশ্নটা অদ্ভুত ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি জানি না, আমি সত্যিটাই বললাম। সে হালকা একটা নিঃশ্বাস ফেলল, তারপর এমন কিছু করলো যা আমার মাথায় ঝড় তুলে দিল। সে ধীরে ধীরে নিজের শরীরটা একটু উঁচু করলো এবং কয়েক মুহূর্তের জন্য হলেও তার কোমরের নিচের অংশ সামান্য নড়াচড়া হলো, খুব অল্প, খুব সূক্ষ্ম। কিন্তু আমি স্পষ্ট দেখেছি। আমার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি নড়লে? সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো, যেন ধরা পড়ে গেছে। ঘরে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। সবকিছু এত সহজ না জ্যোতি, সে ফিস ফিস করে বলল। আমার মাথা ঘুরে উঠছিল। 5 বছর ধরে পঙ্গু, এই কথাটা তো সবাই জানে। তাহলে এই মুহূর্তে আমি কি দেখলাম? তুমি পুরোপুরি পঙ্গু নও। সে কোনো উত্তর দিল না। এই নীরবতায় আমার সন্দেহকে আরো গাঢ় করে তুলল।
আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর তাকে হাত বাড়িয়ে বললাম, চলো আমি তোমাকে বিছানায় উঠাতে সাহায্য করি। সে কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর আমার হাত ধরলো। আমরা ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে নিজের শরীরের ভর কিছুটা আমার উপর দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরোটা না, যেন সে নিজেও চেষ্টা করছে দাঁড়িয়ে থাকতে। আমরা বিছানায় পৌঁছালাম। আমি তাকে বসতে সাহায্য করলাম। ঘরে তখন শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। এই ব্যাপারটা কেউ জানে না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। না। কেন? সে আমার দিকে তাকালো। তার চোখে একবার এক ধরনের ক্লান্তি দেখা গেল, কারণ সবাই যা বিশ্বাস করে সেটাই তাদের জন্য সুবিধাজনক। আমি বুড়ো কুঁচকালাম। মানে? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার দুর্ঘটনার পর সবাই ভেবেছিল আমি শেষ। ব্যবসা, সম্পত্তি সব কিছু নিয়ে লড়াই শুরু হলো। যারা আমার কাছের ছিল তারাই প্রথম আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। আমার গা শিউরে উঠল। তোমার পরিবার? সে ঠোঁট চেপে ধরল। সবাই না, কিন্তু যারা বিশ্বাসঘাতক তারা খুব কাছেই থাকে। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম এটা শুধু একটা বিয়ে না, এর পেছনে আরো অনেক বড় কিছু লুকিয়ে আছে। তাহলে তুমি ইচ্ছে করে? হ্যাঁ। সে আমার কথা কেটে দিয়ে বলল, আমি ইচ্ছে করে সবাইকে বিশ্বাস করতে দিয়েছি যে আমি এখন আর কখনো হাঁটতে পারবো না। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। আমি বিছানার এক কোণে বসে পড়লাম। তাহলে আমাকে বিয়ে করলে কেন? প্রশ্নটা বেরিয়ে গেল, কিন্তু এর উত্তর শুনতে আমার ভয় লাগছিল। সে আমার দিকে তাকালো। তোমাকে আমি বেছে নেইনি। এই কথাটা আমার বুকের ভিতর ছুরির মতো বিঁধল, কিন্তু সে থামলো না। তোমাকে বেছে নিয়েছে তারা, যারা ভাবে আমি দুর্বল। তারা ভেবেছে তুমি আমার উপর নজর রাখবে, আমাকে নিয়ন্ত্রণ করবে, অথবা আমার কাছ থেকে কিছু বের করবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তুমি বলতে চাও আমার পরিবার? সে সরাসরি উত্তর দিল না। তুমি কি নিশ্চিত তোমার পরিবার তোমাকে এই বিয়েতে বাধ্য করেছে শুধু তোমার ভালোর জন্য? আমার মাথার ভেতরে যেন জ্বর বয়ে গেল। বাবার ঋণ, সৎমার চাপ, সবকিছু হঠাৎ করে অন্যরকম লাগতে শুরু করলো। না, এটা হতে পারে না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। সে ধীরে বলল, আমি তোমাকে সন্দেহ করি না জ্যোতি, কিন্তু আমি কাউকে পুরোপুরি বিশ্বাসও করি না। কথাগুলো শুনে আমার বুকের ভিতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। রাগ, অপমান আর একই সঙ্গে এক অজানা ভয়। তাহলে এখন? আমি জিজ্ঞেস করলাম। সে একটু থেমে গিয়ে বলল, এখন তুমি একটা সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত? তুমি কি তাদের মতে আমার বিরুদ্ধে থাকবে, নাকি আমার পাশে? ঘরের বাতাস নিস্তব্ধ হয়ে গেল। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে কোনো অনুরোধ নেই, কোনো চাপ নেই, শুধু এক ধরনের অপেক্ষা। আমার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে গেছে। এই মানুষটা যাকে আমি অসহায় ভেবেছি, সে আসলে অনেক শক্তিশালী এবং বিপদের মধ্যে আছে। আমি ধীরে বললাম, আমি সত্যটা জানতে চাই, পুরোটা। সে হালকা একটা মাথা নাড়ল। তাহলে প্রস্তুত হও, সে বলল, কারণ এই বাড়িতে যা চলছে সেটা শুধু শুরু। তার কথার সঙ্গে সঙ্গে বাহিরে কোথাও একটা দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ হলো। আমি চমকে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, দেখলে, আমরা একা নই। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম এই বিয়ে শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা খেলা। আর আমি অজান্তেই সেই খেলায় পা রেখে ফেলছি। আমরা একা নই। ইয়াসিনের কথাটা বাতাসে ঝুলে রইল। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। বাইরে যে শব্দটা হলো, ওটা কি সত্যিই কাকতালীয়, নাকি কেউ আমার ঘরের পাশাপাশি ছিল? আমি অজান্তেই দরজার দিকে তাকালাম। দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু এই বিশাল প্রাসাদের দেয়ালগুলো যেন নিজেই গোপন কথা লুকিয়ে রাখে। তুমি এখানে বসে থাকো, ইয়াসিন ফিস ফিস করে বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি কোথায় যাচ্ছ? সে সরাসরি উত্তর দিল না, বরং ধীরে ধীরে বিছানার পাশে রাখা হুইল চেয়ারের দিকে হাত বাড়ালো। তার প্রতিটা নাড়াচাড়া আমি গভীরভাবে লক্ষ্য করছিলাম। এখন আর আমার চোখে সে অসহায় না, বরং সে যেন নিজেকে লুকিয়ে রাখা একজন খেলোয়াড়। সে হুইল চেয়ারে বসলো, কিন্তু বসার আগে সেই এক মুহূর্তে আমি আবার দেখলাম সে নিজের পায়ে ভর দেওয়ার চেষ্টা করছে, খুব সামান্য হলেও। আমার শ্বাস আটকে গেল। সে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে দরজার কাছে গেল, তারপর থেমে একবার পিছনে তাকালো। যদি কেউ জিজ্ঞেস করে, তুমি কিছুই জানো না। ঠিক আছে, আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বেড়েই চলছে। সে দরজাটা আস্তে খুলে বাহিরে বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি বিছানার কিনারায় বসে রইলাম, কিন্তু মনে হচ্ছিল দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরছে। কয়েক মিনিট, হয়তো তারও বেশি কয়েক সেকেন্ড লেগে গেল। হঠাৎ করে করিডোর থেকে মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। আমি কান খাড়া করলাম। তুমি নিশ্চিত সে কিছু বুঝতে পারেনি? একজন নারীর কণ্ঠ, ঠান্ডা, হিসেবি। আমার শরীর কেঁপে উঠল। তারপর ইয়াসিনের গলা, তোমার কি মনে হয় আমি এতটা অসতর্ক? আমার বুক দরফর করতে লাগলো। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা টিপে টিপে দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে কিছু দেখা যায় না, কিন্তু শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তবুও সাবধান হও, সে নারী বলল। এই মেয়েটা আমাদের পরিকল্পনার জন্য ঝুঁকি হতে পারে। আমার মাথা ঘুরে উঠল। এই মেয়েটা মানে আমি? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সে এখনো কিছু জানে না। আর যদি জেনে যায়? তাহলে সে থেমে গেল।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাহলে আমি নিজেই সামলাবো। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি দ্রুত বিছানায় ফিরে এলাম, যেন কিছুই শুনিনি। কয়েক সেকেন্ড পর দরজাটা খুললো। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ইয়াসিন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার হুইল চেয়ারের চাকার শব্দ স্পষ্ট। সে কিছুক্ষণ চুপ করে রইল। আমি অনুভব করতে পারছিলাম সে আমাকে দেখছে। তারপর সে আস্তে করে বলল, ঘুমিয়ে পড়েছো? আমি কোনো উত্তর দিলাম না। সে আর কিছু বলল না, কিন্তু সেই নীরবতার মধ্যে আমি বুঝতে পারছিলাম আমাদের দুজনের মাঝখানে এখন এক বিশাল গোপন দেয়াল দাঁড়িয়ে আছে। সেই রাতটা আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। সকালের আলোয় যখন পর্দা ভেদ করে ঘরে ঢুকলো, আমি ধীরে ধীরে চোখ খুললাম। ইয়াসিন তখন জানালার পাশে বসে আছে। তার মুখে এক অদ্ভুত কঠোরতা। তুমি জেগে গেছো? সে বলল। আমি উঠে বসলাম। হ্যাঁ। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে রইলাম। তারপর আমি আর নিজেকে থামাতে পারলাম না। গত রাতে তুমি কার সাথে কথা বলছিলে? সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় নেই, যেন সে আগে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। তুমি শুনেছ? আমি একটু থেমে বললাম, হ্যাঁ। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। সে ধীরে বলল, তাহলে তুমি এখন খেলাটার একটা অংশ। আমার বুক দরফর করে উঠল। কি খেলা? সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, আর এবার আমি স্পষ্ট দেখলাম সে দাঁড়ালো। পুরোপুরি না হলেও সে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি? সে হাত তুলে আমাকে থামালো। শোনো, তার গলা নিচু কিন্তু ধীর। এই বাড়িতে সবাই মুখে যা বলে ভেতরে তা না। এখানে বিশ্বাস মানে দুর্বলতা। আমি নিঃশ্বাস আটকে তার কথা শুনছিলাম। আমার দুর্ঘটনাটা শুধুই দুর্ঘটনা ছিল না। সে বলল, এটা ছিল একটা চেষ্টা, আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। আমার গা শিউরে উঠল। আর যারা এটা করেছে তারা এখনো এখানেই আছে। আমি ধীরে ধীরে বললাম, আর আমি? সে আবার আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ড নীরবতা। তুমি একটা প্রশ্ন, সে বলল, যার উত্তর এখন আমি পাইনি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মানে তুমি শত্রু না মিত্র, এটা এখনো পরিষ্কার না। আমি দাঁড়িয়ে গেলাম। তুমি আমাকে সন্দেহ করছো? সে শান্ত গলায় বলল, আমি সবাইকেই করি। এই কথাটা শুনে আমার ভেতরে রাগ জমতে শুরু করলো। তাহলে আমাকে কেন এইসব বলছো? সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। এই প্রথম হুইল চেয়ার ছাড়া তার চোখ আমার চোখে স্থির। কারণ তুমি সত্য জানার পরও যদি পাশে থাকো, তাহলে তুমি আমার সবচেয়ে বড় শক্তি হবে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এই মানুষটা বিপজ্জনক, কিন্তু একই সঙ্গে অদ্ভুতভাবে সত্যবাদী। আর যদি না থাকি? আমি জিজ্ঞেস করলাম। সে হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। তাহলে তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাবে। ঘরের বাতাস থমকে গেল। আমি বুঝতে পারছিলাম এখান থেকে ফেরার আর কোনো পথ নেই। ঠিক তখনই দরজায় জুড়ে কড়া নাড়া শব্দ হলো। আমরা দুজনে চমকে উঠলাম। মিস্টার ইয়াসিন, বাইরে থেকে একজন পুরুষ কণ্ঠ ভেসে এলো। ম্যাডাম, আপনাকে এখনই নিচে যেতে বলছে। ইয়াসিনের মুখ হঠাৎ কঠোর হয়ে গেল। সে দ্রুত হুইল চেয়ারে বসে পড়ল। এক নিমিষে যেন আবার আগে সেই অসহায় মানুষটা হয়ে গেল। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, নাটকটা শুরু হলো। আমার শরীর কেঁপে উঠল। আমি জানি না নিচে কি অপেক্ষা করছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই বাড়ির প্রতিটা হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।